আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অপরাজিতা বিডির বিশেষ আয়োজন উইমেন্স টক। সাথে আছি আমি ফারহানা নাজদিন মিম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের মুখপাত্র শাহরিন ইরা। আসসালামু আলাইকুম শাহরিন ইরা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহরিন ইরা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ক্যারিয়ারে ফোকাস না করে কেন রাজনৈতিক অঙ্গনে এলেন? ধন্যবাদ। পলিটিক্যালি কনসাসনেসটা আমার প্রথম থেকেই ছিল, যার কারণে আমি যখন পড়াশোনাতেও ছিলাম আমি 2018 সালে অ্যাক্টিভলি আপনার কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করি, একদম ফ্রন্টেই ছিলাম। এবং ওটারই ধারাবাহিকতায় 2019 সালে যখন ডাকসু নির্বাচন হয় তখন আমি আমার হল সংসদে স্বতন্ত্রভাবে ইলেকশন করেছিলাম এবং স্বতন্ত্রভাবে আমি সাহিত্য সম্পাদক পদে বিজয়ী হই। ছোটোবেলা থেকেই পলিটিক্সের প্রতি একটু টান ছিল এবং পারিবারিক সচেতনতার দিক থেকেও আমি চেয়েছিলাম যে পলিটিক্সের সাথে যুক্ত থাকতে। সেটা হয়তো একদম ফ্রন্ট লেভেলে এখন যেমন আছি ওটা চিন্তাতে ছিল না, কিন্তু 5ই আগস্টের পরে গিয়ে আমার সামনে আসলে এই ধরনের অ্যাক্টিভলি পলিটিক্সে অংশগ্রহণ করার একটা সুযোগ আসে এবং আমি খুবই আনন্দিত হয়েই জিনিসটাতে অংশগ্রহণ করেছি। এবং এর পাশাপাশি আসলে আমার প্রফেশনাল লাইফ আছে, আমি আমার প্রফেশনাল লাইফ এবং পলিটিক্যাল লাইফ দুটাই খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলছি আর কি। আচ্ছা শাহরিনীরা, আপনার ছোটোবেলা সম্পর্কে যদি আমাদের বলতেন, আপনার বেড়ে ওঠা শিক্ষা জীবন। পড়াশোনা করেছি ঝিনাইদহ গভর্নমেন্ট গার্লস স্কুলে, আমার কলেজও ঝিনাইদহতেই। আমি ছোটোবেলা থেকেই খুবই সাধারণ একটি ফ্যামিলিতে বেড়ে উঠেছি, যেখানে আর কি কখনোই আমি কোনো বাধার সম্মুখীন হইনি। আমার বাবা মা উভয়েই পড়াশোনা থেকে শুরু করে কেরিয়ার এবং পলিটিক্স সমস্ত দিক থেকে খুব সচেতন মানুষ বলা চলে এবং খুবই পজিটিভ একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, যার কারণে আমি এখনও পর্যন্ত আমার এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্যেই খুবই স্বতঃস্ফূর্তভাবে পলিটিক্স করতে পারছি আর কি। তার মানে আপনার প্রতিটি কাজে আপনার পরিবারের পূর্ণ সমর্থন ছিল? হ্যাঁ, একদম পুরোপুরিভাবেই। আমি কখনোই ফ্যামিলির দিক থেকে কোনো চাপের মুখোমুখি হইনি, যতক্ষণ না পর্যন্ত এটা কোনো প্রকার অসম্মানিত বা ইলিগ্যাল কোনো কিছু হয়। আমার ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। আমরা জানি যে আপনি জুলাই অভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী ছিলেন। আন্দোলনে জড়িত হওয়ার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল? কিভাবে আন্দোলনে এলেন? আসলে জুলাই গণ অভ্যুত্থানে জড়িত হওয়াটা কোনো মানে নির্দিষ্ট বা প্ল্যান করে অংশগ্রহণ করা ছিল না। আমি চাকরি সূত্রে তখন অবস্থান করছিলাম মিরপুর মাজার রোড, ওখানে একটি হোস্টেলে ছিলাম ওই সময় আর কি। এবং যখন আন্দোলন চলছিল আমি আসলে প্রথম দিকে খুব একটা ভেবেছিলাম এটাও হয়তো কোটা সংস্কার আন্দোলনের মতোই কিছু একটা হবে এবং পরবর্তীতে রায়ের মাধ্যমে জিনিসটা সর্ট আউট হয়ে যাবে। কিন্তু যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপর হামলা হয় এবং তারপরেই আসলে বোঝা যায় যে জিনিসটা গতবারের মতো এত ইজিলি হয়তো সমাধান হতে যাচ্ছে না। এর পরের থেকেই যখন আমি দেখলাম যে মিরপুরে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এবং পুরো বাংলাদেশে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, আমি ঠিক 18-19 তারিখের দিকে এই আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা শুরু করি। তবে এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগে ছিল, কোনো প্রকার রাজনৈতিক দল বা কোনো মতাদর্শের ভিত্তিতে ছিল না। একদমই ন্যায্য একটি আন্দোলনে অংশগ্রহণ করা হিসেবেই আমি যোগদান করি। আমি আমার অফিস টাইমের শেষে মিরপুরে 2-এ, মিরপুর 10-এ মেট্রো স্টেশনের নিচে, এরপরে ইসিবি চত্বর, এই 3টা জায়গাতেই মূলত এই আন্দোলনের সময়ে অবস্থান করছিলাম। আমরা জানি যে আপনি আপ বাংলাদেশের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। একটু কি বলবেন যে আপনারা যেটাকে প্রেশার গ্রুপ বলছেন, এই প্ল্যাটফর্মে আসলে নারীদের সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা বা নারীদের গ্রহণযোগ্যতার ব্যাপারটা আসলে কিভাবে দেখা হয়? আপ বাংলাদেশ তৈরি করার পেছনে যতগুলা কারণ ছিল তার ভেতরে একটি মেন কারণ হচ্ছে গতানুগতিক যে রাজনৈতিক সংস্কৃতি, সেটার পরিবর্তন। তো গতানুগতিক রাজনৈতিক যে সংস্কৃতি সেটাতে আসলে নারীকে অ্যাজ আ সিম্বলাইজ হিসেবে ইউজ করা হয় বা একটা অলংকারিত পদে বসিয়ে রাখা হয়, বা নারীদের পার্টিসিপেশন আছে এটা নিশ্চিত করার জন্য গুটি কয়েক পদে হয়তো নারীদেরকে বসানো হয়। এই কালচারের থেকে বেরিয়ে এসে একটা নতুন কালচার, যেখানে নারীরা আসলেই ডিসিশন মেকিং টেবিলে থাকবে, নারীদের মতামতের গুরুত্ব দেওয়া হবে, এই ধরনের একটি পরিবেশ তৈরি করার লক্ষ্যেই মূলত আপ বাংলাদেশের যে গঠনের যে লক্ষ্য ছিল তার ভিতরে একটি। আপ বাংলাদেশে আসার পরে প্রথমে আমি নিজেও সন্দিহান ছিলাম যে আসলেও যেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে এটি গঠন করা হচ্ছে সেটি আসলে কতটুকু বাস্তবায়িত হবে। পরবর্তীতে
এই যে 7-8 মাসের যে জার্নি আমরা করেছি তাতে আসলে আমার মনে হয়েছে যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল আছে তার ভেতরে হয়তো একমাত্র বাংলাদেশই এমন একটি জায়গা যেখানে নারীরা তাদের নিজস্ব যোগ্যতা এবং নিজেদের ক্যাপাবিলিটি অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং নিজেদের যেই জায়গায় ইন্টারেস্ট আছে সেই জায়গাতেই কাজ করতে পারছে। আমি আমার পজিশন হিসেবে বলবো, প্রথমে অনেকেই মনে করেছিল যে এটা হয়তো নারীদের অংশগ্রহণ শো করার জন্য একটা পদ দেওয়া হচ্ছে এবং এটা জাস্ট একটা হয়তো সার্বজনীন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে শো করার জন্য এরকম একটি পদ সৃষ্টি করে আমাকে বসানো হয়েছে। কিন্তু আসলেই আমি ভেতরকার যদি কথা বলি, এখানে আমার কথা ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমাদের এই প্ল্যাটফর্মের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম প্রধান সংগঠকদের কথা, সকলের কথাই ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এখানে আসলে লিঙ্গ বা নারী পুরুষ, বড় ছোট এই ধরনের কোনো পরিবেশ নেই। এখানে যার কথা যৌক্তিক, যার কথা গ্রহণযোগ্যতা পাবে সেটি হিসেবেই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাই হয়তো আমরা সফলভাবে একটা পরিবেশ তৈরি করতে পেরেছি, যেখানে আমি সহ আমার এই প্ল্যাটফর্মে যত নারী আছে সবাই খুবই কমফোর্ট ফিল করে হলেও এখানে অবস্থান করতে পারছে এবং নিজেরা নিজেদের ভেতরে যে রাজনৈতিক স্পৃহা ছিল, রাজনীতিতে অংশগ্রহণ করার যে ইচ্ছা তাদের ভেতরে ছিল, সেটি বাস্তবায়ন করতে পারছে। সামাজিক প্রেক্ষাপট বা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, আমরা রাজনৈতিক দল শুনেছি, বিভিন্ন সংগঠন শুনেছি, কিন্তু প্রেশার গ্রুপ এই টার্মটা মনে হয় বাংলাদেশই প্রথম আমাদের সাথে পরিচিত করেছে। সো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আসলে রাজনৈতিক দল আর রাজনৈতিক প্রেশার গ্রুপ এই দুটো আসলে পার্থক্যের জায়গাটা কোথায়? এই পার্থক্যের জায়গার কথা বলার আগে যদি আমি বলি যে এই যে প্ল্যাটফর্ম এটি যারা তৈরি করেছে তাদের কারোরই আসলে রাজনীতিতে অংশগ্রহণ করার বা একটা রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল, বিষয়টা এরকম না। সকলেই যার যার প্রফেশনাল লাইফ নিয়ে খুবই সেটেল ছিল। কিন্তু 5ই আগস্টের পরে আসলে এই সংগঠন তৈরির পিছনে যারা আছেন তাদের মনে হয়েছে আসলে এমন একটি রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম দরকার যারা আসলে শুধুমাত্র ক্ষমতায় যাওয়া বা আসন পাওয়া বা যে মানি পাওয়ার বা মাসেল পাওয়ার আছে এগুলার ভেতরে থাকার চিন্তা করেই শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রম করবে না, বরঞ্চ এইগুলার বাইরে থেকে হলেও রাজনৈতিক দলগুলোর উপরে, রাষ্ট্রীয় কাঠামোর উপরে একটা প্রেশার ক্রিয়েট করে রাখবে। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো নতুন, কিন্তু বহির্বিশ্বে এটি খুবই কমন একটা বিষয়। এবং রাজনৈতিক দল না হয়ে অ্যাজ আ প্রেশার গ্রুপ হিসেবে থাকার মেন কারণই হচ্ছে এটা যে আমাদের ভেতরে আসলে ক্ষমতায় যাওয়ার প্রবণতাটা কম। যে কোনো সমস্যার সমাধান আপনি ক্ষমতায় গিয়েই করতে হবে, বিষয়টা এটা আমরা কখনোই মনে করিনি। আমরা মনে করেছি আমরা হয়তো যারা রাজনৈতিকভাবে সচেতন এবং রাজনীতি করতে ইচ্ছুক এমন একটি বিশাল সংখ্যক মানুষকে একত্রিত করে যে কোনো ধরনের ন্যায্য অধিকার বা ন্যায্য দাবির জন্য আমরা যদি কাজ করি একত্রে, এটা আসলে বাংলাদেশের সরকার বলুন বা যারা প্রশাসনে আছে তাদের ভিতরে একটা হিউজ প্রেশার ক্রিয়েট করতে পারে এবং এভাবেও সমাধান আনা সম্ভব। এই জায়গা থেকেই আসলে বাংলাদেশ গঠিত হয়েছে এবং আমরা চাইনি যে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের বাংলাদেশও সেম জুলাইয়ের পরে হওয়া 53-54টি দলের ভেতর মতোই আরেকটা 56 নম্বর দল হয়ে বসে থাকুক, এটা আমরা কখনোই চাইনি। তো যতক্ষণ না পর্যন্ত আমরা ফিল করব যে মানুষ চাচ্ছে যে আমরাও রাজনৈতিক দল হই এবং আমরাও ক্ষমতায় অংশগ্রহণ করি, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ আসলে প্রেশার গ্রুপ হিসেবেই থাকবে এবং আমরা এভাবেই কাজ করতে চাচ্ছি। সামনে তো ইলেকশন, আপনারা কি ইলেকশনে পার্টিসিপেট করবেন? যেহেতু আমি আগে বলছি যে আসলে আমাদের ক্ষমতা মেন লক্ষ্য নয়, তবে আমাদের কিছু কিছু মানুষ আছে যারা আসলে তাদের এলাকাতে ওই পরিমাণ জনপ্রিয়তা এবং ক্যাপাবিলিটি রাখে যে তারা জনপ্রতিনিধি হওয়ার মতো যোগ্যতা আছে। তো দলগতভাবে হয়তো আমরা এখনও পর্যন্ত নির্বাচন করতে পারবো না, কারণ আমাদের রেজিস্ট্রেশন নাই, প্লাস আমরা রাজনৈতিক দল নাই। তবে আমাদের কোনো প্রার্থী যদি স্বতন্ত্রভাবে এই রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই তবে তার সুযোগ আছে এবং সে করতে পারবে এবং আমরা আমাদের প্ল্যাটফর্মের দিক থেকে যতটা সহায়তা করার দরকার ওটা করব। কিন্তু দলগতভাবে আমরা এই রাজনীতিতে এই আপকামিং ইলেকশনে অংশগ্রহণ করছি না। আচ্ছা, শাহরিনীরা, আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা তো বিভিন্ন দিক থেকে অনেক পিছিয়ে।
তো আপনার কাছে কি মনে হয় কোন কোন সেক্টরে নারীরা মূলত বেশি পিছিয়ে আছে এবং সেই জায়গাগুলোতে আপনার পরামর্শ বা আপনারা আসলে কিভাবে চিন্তা করছেন, কিভাবে এটা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি? নারীরা পিছিয়ে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা হয়তো 15-20 বছর পুরনোর কথা। আসলে আমি বিশ্বাস করি না যে নারীরা আসলে পিছিয়ে আছে, কারণ এখন দেখবেন যে সরকারি চাকরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, মেডিকেলে ভর্তি, যে কোনো চাকরির সেক্টরে ছেলেদের থেকে অনেক বেশি পরিমাণে নারীরা এগিয়ে আছে। এটা রেশিও অনেক হাই। তো নারীরা আসলে পিছিয়ে বিষয়টা এরকম না, নারীরা আসলে এখন অন্তত পক্ষে আর পিছিয়ে নেই, শিক্ষার হারের ক্ষেত্রে বলুন বা যে কোনো দিক থেকে বলুন। হ্যাঁ, সামাজিক অবকাঠামোগত দিক থেকে নারীরা এখনও অনেক ধরনের প্রেশারের সম্মুখীন হচ্ছে, যেটি আসলে সমাধান করার জন্য যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে মানসিক পরিবর্তন। আমাদের যে মানসিক সমস্যা, মানুষের ভেতরে যে একটা গোঁড়ামি রয়ে গেছে ওইটার পরিবর্তন। কিন্তু এইগুলা ছাপিয়েও, মানে এই ধরনের প্রতিবন্ধকতা ছাপিয়েও নারীরা আসলে তারা যথেষ্ট পরিমাণে পজিশন হোল্ড করে আছে এবং সামনে থাকবে। আমার কাছে যেটা মনে হয় যে চাকরি বাকরির ক্ষেত্রে হোক বা যেটার ক্ষেত্রে হোক, নারীরা হয়তো অনেক বেশি প্রেশারের সম্মুখীন হয়, যে তাকে সংসার, কেরিয়ার, পড়াশোনা সমস্ত কিছু হ্যান্ডেল করতে হয়, যেটি আমাদের সমাজে এখনও পর্যন্ত সমস্ত কিছুর দায়িত্ব মেয়েদের উপরেই ফেলা হয়। সে চাকরিজীবী হোক বা সংসারী, প্রতি সব কিছুর দায়িত্বই তার উপরে থাকে। তো এদিক থেকে নারীরা হয়তো একটু প্রতিবন্ধকতার শিকার হয়ে সমস্ত কিছু করতে পারে না যেটা তারা চায়। এটা পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে প্রথম এবং প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আমাদের যে মানসিকতা রয়েছে, পুরুষতান্ত্রিক মানসিকতা, এটি পরিবর্তন হলেই সম্ভব। আর যদি বলি যে পিছিয়ে আছে, সেটি হচ্ছে নারীরা রাজনীতিতে পিছিয়ে আছে। এটা হতে পারে যে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো নারীদেরকে ওই ধরনের সেফটি সিকিউরিটি দিতে পারছে না বা ওই ধরনের পজিশন দিতে পারছে না, যার কারণে নারীরা একটা সময় গিয়ে অনাগ্রহ হইলেও তারা পিছিয়ে যাচ্ছে। আপনি দেখবেন জুলাই আন্দোলনে প্রচুর পরিমাণে নারী অংশগ্রহণ করেছিল। তারা তখন মানুষ বলেওনি যে কেন নারী হয়ে রাস্তায় নামছে, তখন প্রয়োজনের তাগিদে সবাই এটাকে অনেক বেশিভাবে সাধুবাদ জানিয়েছে। কিন্তু জুলাইয়ের পরবর্তীতে গিয়ে সবাই আবার ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছে। এটি অনেকগুলো কারণে। একটা হতে পারে যে তারা প্রচুর পরিমাণে অনলাইন বুলিংয়ের শিকার হয়েছে, ফ্যামিলিগতভাবে বাধা আসা শুরু করেছে এবং তারা একটা সেফ জায়গা পায়নি, যে তাদের রাজনৈতিক স্পৃহাটা পূরণ করার জন্য একটা প্ল্যাটফর্ম তারা হয়তো পায়নি। এই নানাবিধ কারণে নারীরা আসলে আবার ঘরকুনো হয়ে গেছে। কিন্তু আপনি যখন দেখবেন যে বাংলাদেশের প্রায় 51-52% নারী, এই নারীদেরকে বাদ রেখে আপনি কখনোই ডিসিশন মেকিংয়ে যেতে পারবেন না বা রাজনৈতিক পরিবর্তন আনতে পারবেন না। কাজেই এই অংশগ্রহণটা নিশ্চিত করা দরকার। নারীরা এই ক্ষেত্রে আসলে মেইনলি পিছিয়ে আছে। আমরা দেখব যে নারী সংস্কার যে কমিশন ছিল ওখানেও পরিপূর্ণভাবে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। তো আমি চাইব যে এই প্রতিবন্ধকতা দূর করে হলেও নারীদের অংশগ্রহণ বাড়ানো উচিত। সবাই যার যার যোগ্যতা এবং সক্ষমতা অনুযায়ী তাদের ক্ষমতা প্রদর্শনের জায়গাটা পাক। ডিসিশন মেকিংয়ে নারীরাও যে যোগ্যতা রাখে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের যে এই গুণাবলী আছে এবং তারা যে তাদের শিক্ষা এবং মেধা দিয়ে অনেক সময় অনেক ডিসিশন নিতে পারে যেগুলো হয়তো পুরুষদের থেকেও বেটার হতে পারে, এই চিন্তা চেতনা আনতে পারলে হয়তো এই যে ছোট ছোট প্রতিবন্ধকতা আছে এটা দূর করা সম্ভব। এমন কোনো নারী ব্যক্তিত্ব কি আছেন যাকে আপনি আপনার জীবনের অনুপ্রেরণা হিসেবে চিন্তা করেন? সত্যি কথা বলতে আমি আমার জীবনে নারী অনুপ্রেরণা হিসেবে অন্য কাউকেই চিন্তা করতে পারিনি বা হয়তো নিতে পারিনি। যদি অনুপ্রেরণা বলেন বা সহযোগিতার একমাত্র ব্যক্তি হিসেবে দেখেন, সেটা হচ্ছে আমার মা। আমি এর বাইরে আসলে কাউকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারিনি। তবে আমরা অনুপ্রেরণা হিসেবে তাকেই নিই যার গুণাবলীগুলো আমরা মানে নিজেদের ভেতরে দেখতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি আমার মায়ের কোনো গুণাবলী আসলে নিজের ভেতরে নিতে পারিনি। তার যে সাহসিকতা, তার যে ধৈর্য, এর কোনোটিই আমার ভেতরে নাই। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা আমি তার কাছ থেকে পেয়েছি, যে উনি সমস্ত পরিবেশে, সমস্ত পরিস্থিতিতে আমার সাথে ছিলেন এবং তার এই মন মানসিকতা এবং তার এই সচেতনতার জন্যেই হয়তো আমি এখন এত অ্যাক্টিভলি রাজনীতিতে আসতে পেরেছি। তাদের সচেতনতার জন্যেই হয়তো আমি এত বেশি বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে ভাবতে পেরেছি এবং তারা আমার প্রতি কোনো প্রকার চাপ সৃষ্টি করেনি এবং তারা ওই পরিবেশটা ধরে রেখেছে, যার কারণে আমি আমার নিজের ভেতরে যে গুণাবলী ছিল বা নিজে কি করতে চেয়েছি এটি ফাইনালি মানে পূরণ করার জন্য পরিবেশ পেয়েছি।
তো আদর্শ বলতে আমি আমার মা এবং বাবা, এর বাইরে আসলে কাউকে চিন্তা করি না। আচ্ছা, ইরা, আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? ধরেন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আজ থেকে আগামী 5 বছর পরে আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? আজকে থেকে 5 বছর পরে যদি আমি বাংলাদেশকে দেখতে চাই বা বাংলাদেশের জন্য আমি কি চাই, আমি প্রথমত চাই যে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হোক। মানে যেই জিনিসটা বাংলাদেশে মানে নাই, একদমই নাই, একদম জিরো থেকেও মাইনাসে, সেটি হচ্ছে সুশাসন। এটি মানে আমি চাইবো, এটা আমার হয়তো সারা জীবনের স্বপ্ন থাকতে পারবে, আমি হয়তো আমার বেঁচে থাকা অবস্থায় এটা নাও দেখতে পারি, কিন্তু আমি চাই যে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হোক। এতে যদি আমাদের অর্থনৈতিক অবস্থা আরও একটু নর্মালও হয়, আমরা যদি তৃতীয় বিশ্বের একটি দেশেই যদি আগামী 20 বছর থাকি তাতেও সমস্যা নেই, কিন্তু অন্ততপক্ষে সুশাসন প্রতিষ্ঠা হোক, ল অ্যান্ড অর্ডার চালু থাকুক, যেখানে অন্ততপক্ষে কেউ বিচারহীনতায় বা বিচার বহির্ভূত কোনো ব্যবস্থার মাধ্যমে হত্যার শিকার হবে না, গুমের শিকার হবে না, ধর্ষণ বা যত ধরনের দুর্ঘটনা বাংলাদেশের ঘটে সবগুলোর একটি আইনি প্রক্রিয়ায় বিচারের মাধ্যমে দিয়ে যাবে, এই ধরনের পরিবেশ আমি দেখতে চাই। তাতে যদি আমার মনে হয় যে এই ধরনের পরিবেশ যদি বাংলাদেশে নিশ্চিত করা যায়, টেকনিক্যালি কতটা আগাচ্ছি এটা আসলে আমাদের কাছে খুব একটা তখন চিন্তার বিষয় হবে না, যদি একটি মানে সুশাসিত একটা সমাজ আমরা পাই। ইরা, আপনার কাছে আজকের প্রোগ্রামের শেষ প্রশ্ন। ধরেন যদি কখনো প্রধানমন্ত্রী হয়ে যান, সবার আগে কি করবেন? এই চিন্তাটা যখন হচ্ছে 5ই আগস্টের পরে মানে কে আসবে বাংলাদেশে বা হাসিনা বাদে কে, এই চিন্তাটা যখন মানে সবাই করছিল, তখন এই কোশ্চেনটা সবার ভেতরেই ছিল যে আচ্ছা আমি যদি এইখানে আসতাম তাহলে আমি কি করতাম, বা এই পজিশনে যদি কে আসবে হাসিনা বাদে যদি আমি আসি আমি কি করতাম। তখন আমি যেটা চিন্তা করেছিলাম ওইটাই আসলে এখনও চিন্তা করি, যে আমি যদি কোনো দিনও প্রধানমন্ত্রী হই, আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে বাংলাদেশের যতগুলো প্রশাসনিক অবকাঠামো আছে এটি আসলে আমি চাই যে পুরোপুরিভাবে পরিবর্তন করতে। কারণ আমি বিশ্বাস করি যে আপনি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলই আসুক না কেন বা যারাই ক্ষমতা আসুক না কেন, তারা একটা পার্ট, কিন্তু এই বাংলাদেশটা যারা চালাচ্ছে তারা হচ্ছে এই প্রশাসনিক ব্যবস্থা। একটা জিনিস দেখলেন যে এই যে 15 বছর ধরে হাসিনার শাসন চলেছে, এটি কিন্তু কোনো মানুষের সমর্থনে চলেনি, জনগণের সমর্থনে চলেনি। এই শাসনটা বাস্তবায়ন করেছে মূলত বাংলাদেশের এই প্রশাসনিক কাঠামো, যেটা কিনা হাসিনা একদম নিজে হাতে করে সাজিয়েছে। তার এই রাজনৈতিক ধারা বজায় রাখার পেছনে এই প্রশাসনিক কাঠামোই সবচেয়ে বেশি হেল্প করেছে। আমি প্রথমেই চাইবো এই পুরোপুরিভাবে সচিবালয় থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক কাঠামো, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, সমস্ত প্রশাসনিক কাঠামোকে চেঞ্জ করতে। আপনি বাংলাদেশের জন্য যদি কোনো কিছু করতে চান বা কোনো পরিবর্তন করতে চান, আপনাকে প্রথমেই এই জায়গাটা পরিষ্কার করতে হবে, যেটি বিগত 15 বছর ধরে হাসিনা রেজিমে পুরোপুরিভাবে কলুষিত। আপনি এমন কোনো সেক্টর দেখাতে পারবেন না যেখানে আসলে এখনও পর্যন্ত নীতি নৈতিকতা বলে কিছু আছে, এটা নাই। বাংলাদেশের কোনো প্রশাসনিক কাঠামোতে এই পরিবেশ নাই। তো আমি যদি কখনো প্রধানমন্ত্রী হিসেবে আসি, আমি প্রথমেই চাইবো যে এই জিনিসটা সমূলে একদম পরিবর্তন করে একটু নৈতিকতা ভিত্তিক একটা প্রশাসনিক কাঠামো দিতে। এরপরে আপনি রাজনৈতিক দল যেই আসুক না কেন, তারা আসলে ওই পরিমাণ দুর্নীতি করতে পারবে না, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ যে কাঠামো সেটা পরিষ্কার থাকবে। তো এটি আসলে আমার অনেক বেশি চাওয়া ছিল এই সরকারের কাছ থেকে, ইউনূস সরকারের কাছ থেকে, কিন্তু আসলে সেটিও আমরা পাইনি। কিন্তু আমি যদি চাই বা আমার মন মানসিকতা সম্পন্ন কেউ যদি ক্ষমতায় আসে, আমি চাইবো যে এই জিনিসটাই আসলে প্রথম শুরু করা উচিত। শাহরিন ইরা, আজ আমরা আপনাকে পেয়েছি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে। আমরা জেনেছি আপনার স্বপ্নের কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের আজকের পর্ব। আগামী পর্বে আবারও ফিরে আসব অন্য কোনো অপরাজিতার গল্প নিয়ে। সে পর্যন্ত অপরাজিতার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।